হাইকোর্টের যে রায় অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তের যে রায় ছিল আজ, সেই রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে তো আমি কে বলবো, এই বিষয়ে একমাত্র বলতে পারবেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি রাজনীতির উদ্দেশ্যে যে রায় দিয়েছিলেন, যে রায় বেসিক্যালি একটা ইচ্ছে ছিল ওনার, টার্গেট ছিল ওনার, যেটা পরে উনি রাজনৈতিক দলে যোগদান করে প্রমাণ করেছেন যে উনি গোটা ক্যাবিনেটকে ফাঁসাতে চেষ্টা করেছিলেন এবং ওনার বিশেষ লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য উনি এটা করেছিলেন। আজকে সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা রায় দিয়েছিলেন। এবারে যারা এই সমস্ত বিরোধীরা, যারা এইসব নিয়ে চিৎকার করছে যে এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি হওয়া উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মূল দোষী, তাদের আমি এটা খুব বিনীতভাবে কথা মনে করিয়ে দিই। অবশ্যই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি অত্যন্ত বড় দুর্নীতি, সেই দুর্নীতি তদন্ত সিবিআই করছে, কিন্তু একটা নিয়োগ দুর্নীতির জন্য যদি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে যখন কোল দুর্নীতি হয়েছিল, মানে কয়লা দুর্নীতি হয়েছিল, তাহলে কি তখন মনমোহন সিংকে পদত্যাগ করতে হয়েছিল? না 2G স্পেকট্রামের সময় যখন ডি রাজা জেলে গিয়েছিলেন তখনই মনমোহন সিং পদত্যাগ করেছিলেন? আমাদের বুঝতে হবে সরকার কিভাবে চলে, সরকারে কার কতটা দায়িত্ব থাকে। আপনি যদি এই আজকে যে স্পেসিফিক রায়টা নিয়ে আপনি কথা বলছেন যে সুপার নিউমেরিক বাতিল করা, মানে সুপার নিউমেরিক এই সিদ্ধান্তটা ক্যাবিনেটের বাতিল করে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছিল, সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা স্পেসিফিক টার্গেট হচ্ছে মন্ত্রিসভার শীর্ষ ব্যক্তিত্বকে সিবিআই তদন্তের আওতায় আনা। এবং তার পরের ধাপই হতো যে এই তদন্তটা করতে গেলে যিনি প্রশাসনের শীর্ষে বা মন্ত্রিসভার শীর্ষে তাকে হেফাজতে নিতে হবে, ঠিক যেভাবে লালু প্রসাদ যাদবকে নেওয়া হয়েছিল। এটাই বিজেপির চাল। আর সেই বিজেপির চাল অনুযায়ী যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলছিলেন সেটা আমরা পরে প্রমাণ পেয়েছি। তো সেই চালটা ব্যর্থ হয়ে গেল। এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কিছু কিছু রায় এখনও এমন আসছে যেগুলো আমাদের আশা দেয়, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যের বাইরের একটা পৃথিবীর কথা বলে। কয়েকদিন আগে বিভিন্ন আইনজীবীরা এবং বিরোধীরা বলেছিল যে গোটা ক্যাবিনেট জেলে যাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, এমনকি গোটা মন্ত্রিসভা জেলে যাবে, এরকম মন্তব্য করেছিলেন। কি বলবেন? দেখুন, আমাদের দেশের সমস্যা হচ্ছে যে যারাই সব বলেন তারা, মানে এখন তো দেশটা পুরো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চলে, তারা পুরোটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বলে। তাহলে এই কংগ্রেসের যারা এটা বলেন বা বিরোধীরা যারা বলেন, তাহলে নেহেরুর আমলে যত দুর্নীতি হয়েছিল, ইন্দিরা গান্ধীর আমলে যত দুর্নীতি হয়েছিল, তার জন্য কি নেহেরু বা ইন্দিরাকে পদত্যাগ করতে হয়েছিল? আচ্ছা ছেড়ে দিন, যারা এই বিষয়ে সবচেয়ে উদ্বিগ্ন থাকেন এবং সবচেয়ে বেশি কথা বলেন, ঠিক আছে, তাহলে তাদেরকে প্রশ্ন করতে হবে, যখন বেঙ্গল ল্যাম্প দুর্নীতি হয়েছিল, যখন সরাসরি জ্যোতি বসুর ছেলের বিরুদ্ধে আঙুল তুলেছিল এবং যে অভিযোগের আঙুল ছিল জ্যোতিবাবুর ছেলের দিকে, এবং জ্যোতিবাবুর সরকারের একজন মন্ত্রী সেই নোটটা দিয়ে বলেছিলেন, তখন কি জ্যোতিবাবু পদত্যাগ করেছিলেন? আমাদের বারবার আবারও বলছি, রিপিট করছি, যে আমরা বুঝি না, অনেকেই বুঝি না যে একটা ক্যাবিনেট বা একটা মন্ত্রিসভা কীভাবে চলে, সেই মন্ত্রিসভার প্রধান ব্যক্তির কী দায়িত্ব, সেই মন্ত্রিসভার তলার বিভিন্ন ব্যক্তির কী দায়িত্ব, এবং মন্ত্রিসভা যখন কখনো ডিসিশন নেয় যে এই সমস্ত পদগুলিকে বৈধ করতে হবে এবং তার বিরুদ্ধে যখন কেউ সিবিআই তদন্তের আদেশ দেন, সেটা আসলে কতটা, আবার এই রিপিট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বলে আজকের রায়তে বিরোধীদের আশায় জল পড়ল। বিরোধীদের আশায় এমনিতেও জল। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 26,000 মানুষের চাকরি গেছে। পশ্চিমবঙ্গে 294টা লোকসভা, আপনি গড়ে ধরে নিন প্রত্যেকটা লোকসভায় 100 লোকের চাকরি গেছে। এটা আলাদা কথা যে পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি লোকের চাকরি গেছে, ঠিক আছে, আপনি ধরে নিন প্রতিটা আবার রিপিট করছি, প্রতিটা বিধানসভায় 100টা লোকের চাকরি গেছে, ঠিক আছে। 100টা লোকের চাকরি যাওয়া মানে গড়ে সেই এলাকায় 500টা পরিবারে, মানে 100 × 5 মানে 500 জন মানুষ এফেক্টেড হয়েছে। আপনি গত যেদিন থেকে 3রা এপ্রিল এই রায় বেরিয়েছে, সেদিন থেকে আজ অবধি কোনো এলাকায় 500 জনের মিছিল দেখেছেন?
তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে বিরোধীদের প্রতি রাজ্যের মানুষের কোনো আস্থা নেই। রাজ্যের মানুষের যত সমালোচনা সোশ্যাল মিডিয়ায় খিল্লি হোক, রাজ্যের মানুষের এখনো অবধি আস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আছে। এগেন আই রিপিট, সিপিএমের যদি ক্ষমতা থাকতো, এই প্রতিটা বিধানসভা এলাকায় একটা অন্তত 500 জনের মিছিল বার করতে পারেনি। কদিন আগেই 26,000 চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের রায় নিয়ে সমালোচনা করেছিল তৃণমূল কংগ্রেস, এবং আপনিও সমালোচনা করেছিলেন। কিন্তু এখন তো যা রায় দিল তাতে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী সমর্থকরা সন্তুষ্ট। তাহলে দুদিন আগে এক অবস্থান ছিল, আজ অন্য অবস্থান কেন? দেখুন, সেটা তৃণমূলের বিষয়। আমি সবসময় বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টের কিছু কিছু বিচারপতি অনেক সময় পক্ষপাতদুষ্ট হন, কিছু কিছু বিচারপতি তারা নিজেদের পদের গরিমা মর্যাদাকে রক্ষা করেন। আমি নাম করতে চাই না, আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের কোন বিচারপতি, যিনি গুজরাট থেকে এসছেন, যার বিরুদ্ধে 5 জন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট চিঠি লিখেছিলেন যে তার কাছে কেন ম্যাক্সিমাম পলিটিক্যাল কেস যাচ্ছে। আমরা সবাই জানি। সুখের কথা যে আজকে যে বেঞ্চ রায় দিয়েছে সেই বেঞ্চে ওই ভদ্রমহিলা ছিলেন না, এটা সুখের কথা। সেই জন্য হয়তো আমরা একটা পক্ষপাতহীন রায় পেয়েছি। শ্রমিক ভট্টাচার্য সিনিয়র নেতা, অনেক চেষ্টা করে রাজ্যসভার সাংসদ হয়েছেন, সেই বিষয়ে কনসেন্ট্রেট করা ভালো। ওনার এই বিষয়টা ভাবা ভালো যে উনি কেন কোনো সময় বিধানসভা বা লোকসভায় দাঁড়িয়ে জিততে পারেন না, কেন উনি দাঁড়ালেই বিভিন্ন ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয়ে যায়। ওনার সেটাতে কনসেন্ট্রেট করা ভালো। সুপ্রিম কোর্টের নির্দেশ এগুলো শ্রমিকবাবুর এখতিয়ারের মধ্যে পড়ে না, ওটা ওনার এখতিয়ারের বাইরে। সুপ্রিম কোর্ট নিয়ে যদি তিনি বলতে শুরু করেন তাহলে আমাদের ধরে নিতে হবে যে বিজেপি আজকাল সুপ্রিম কোর্টটাকেও নিজেদের একটা মণ্ডল ভেবেছে এবং সেখানে কাউকে সভাপতি নির্বাচন করবে ভেবেছে। সুপ্রিম কোর্ট এখনও বিজেপির এক্সটেন্ডেড পার্ট হয়ে গেছে বলে অন্তত সুপ্রিম কোর্ট বা বিজেপিকেও জানায়নি। তাহলে আজকের এই রায়তে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কি কিছুটা হলো স্বস্তি? অবশ্যই স্বস্তি। যেভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা থেকে তো রাজ্য সরকারেও মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসতে পারলেন।